বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। তেলিয়ামুড়া একই দিনে 3টি উদ্বোধনী পর্ব সম্পন্ন হলো রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে। একই দিনে 3টি উদ্বোধনের পর্ব সম্পূর্ণ হলো রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে। 3টি উদ্বোধনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভা মুখ্য সচেতক কল্যাণী রায়, 29 কৃষ্ণপুর বিধায়ক চিকিৎসক অতুল দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, ভাইস চেয়ারম্যান অপু গোপ, তেলিয়ামুড়া কৃষি মহকুমার আধিকারিক রাজীব দেব, রাজ্যের কৃষি উদ্যান ভূমি অধিকর্তা সহ আরও অন্যান্যরা। মঙ্গলবার তেলিয়ামুড়া কৃষি মহকুমার অফিসের পাশে খোয়াই জেলার মাশরুম বীজ উৎপাদন কেন্দ্র প্রতিপ্রজ্বলন করে উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এরপরে এদিন দুপুরে গামাইবাড়ি স্থিত তেলিয়ামুড়া কৃষকবিন্দু কেন্দ্র এবং আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলন করে রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিনে মোট 8 জন বেনিফিশিয়ারিকে ধান মাড়াই করার মেশিন এবং জলের পাম্প মেশিন দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্য সরকারের উন্নয়নের দিকগুলি তুলে ধরেন। এছাড়াও সরকার সর্বদা কৃষকদের কাজ করে যাচ্ছে বলে জানান। আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই স্বনির্ভর ত্রিপুরার যে গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রীজি স্বনির্ভর ভারত গড়ার কাজ করছেন। তো আমাদের এই 3.5 বছরের সরকারের এই সময়কালে আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে কৃষিক্ষেত্রে আমরা সর্বরকমভাবে যে মানুষ নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে রোজগার করতে পারে এবং তার জন্য যে ধরনের কৃষিক্ষেত্রে চাষবাস প্রয়োজন তাই আমরা তাদেরকে সহযোগিতা করে হাত বাড়িয়েছি। আজকে এখানে যে মাশরুমের ল্যাবরেটরি উদ্বোধন আমরা মাত্র করলাম এবং এই মাশরুম চাষের মাধ্যমে রাজ্যের একটা বিশাল অংশের, বিশেষ করে মহিলারা, তারা মাসিক মিনিমাম আর কোনো পরিশ্রম ছাড়া যেখানে 8 থেকে 10,000 টাকা কম করে রোজগার করতে পারে বাড়ির অন্যান্য সব কাজ করার পাশাপাশি। এই জন্য হাতিঘোড়া কিছু লাগে না এবং সেগুলো নিজের ঘরের মধ্যে তারা অবসর সময়ে তারা এটি করতে পারে, কোনো পরিশ্রমের কাজও না। আমরা দেখেছি যে এটার মাধ্যমে রাজ্যের একটা বিশাল অংশের মানুষ রোজগার করে এবং তার জন্য প্রয়োজন কি? তার জন্য প্রয়োজন প্রথমত কয়েকটা দিকে। যেখানে যে মাশরুমটা চাষ করবে তার স্পন, যেটা বীজটা লাগে, এখানে আশপাশে কোথাও নেই। আগরতলা থেকে যে আনতে হতো বা বিভিন্ন জায়গাতে, রাজ্যে ছিলই না। এই মুহূর্তে রাজ্যে 8টি এই মাশরুম এই উৎপাদন কেন্দ্র আমরা গড়েছি। আমাদের এটা একটা আজকে করলাম। এর মাধ্যমে এই অত্রাঞ্চল সমস্ত ডিস্ট্রিক্টের, খুব দূরে যেতে হবে না, এই ডিস্ট্রিক্টের এই জায়গার থেকে তারা স্পনটা কালেকশন করতে পারে এবং তার মধ্যে দ্বিতীয়ত, এবং এটা করার জন্য আরও বেশি মানুষ যুক্ত হবে। আপনি এখান থেকে স্পন কালেকশন করতে যদি আগরতলা যেতে হয় তাহলে সেটা স্বাভাবিকত অনেকের কাছে একটা নাও হতে পারে, কিন্তু এইটা কাছাকাছি হওয়ার কারণে একটা বিশাল সংখ্যক মানুষ তার সঙ্গে যুক্ত থাকে। দ্বিতীয়ত, উৎপাদন করলে হবে না, উৎপাদনের পরে উৎপাদিত ফসলটাকে বিক্রি করার বাজার করে দিতে হবে। এবং আমাদের সরকার, আপনারা ভালো করে জানেন যে কৃষিক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে আমরা উৎপাদিত ফসলের বাজার শুধুমাত্র রাজ্যে নয়, শুধুমাত্র ভারতবর্ষের রাজ্যে নয়, এটা সুদূর এখন বিদেশে চলে গেছে। এ রাজ্যের আনারস বলুন, রিপোর্ট খবর ত্রিপুরা। সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে 21শে সেপ্টেম্বর থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত কোনো রকম রাজনৈতিক পদযাত্রা করা যাবে না পশ্চিম ত্রিপুরাতে, এমনটা নোটিশ দেওয়া হয় উচ্চ আদালত রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রিপুরা উচ্চ আদালতে জানানো হয়, সামনে দুর্গাপুজো, পাশাপাশি যেভাবে কোভিড বাড়ছে তাতে করে পশ্চিম ত্রিপুরাতে আজ অর্থাৎ 21শে সেপ্টেম্বর থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত কোনো রকম রাজনৈতিক পদযাত্রা করতে দেওয়া হবে না। এটি সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই নোটিশটি আদালতে দেওয়ার পরেই তৃণমূলের আইনজীবী বিশ্বজিৎ দেব এটাকে চ্যালেঞ্জ করেন। উল্টো দিকে সরকারি আইনজীবী তরফ থেকে জানানো হয়েছে সরকারি কোনো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করতে পারে না। এরপর ওই গোটা বিষয়টি খারিজ হয়ে যায়। সাংসদ অভিষেক ব্যানার্জি আগামীকাল রাজধানী আগরতলাতে যে পদসভা হওয়ার কথা তা আর করা সম্ভব হবে না। মামলাটা জরুরি সাপেক্ষে আমাদের মহামান্য ত্রিপুরা হাইকোর্ট গতকালই গ্রহণ করেছিলেন। 2টোর সময় শুনানি হয়েছে। সরকার পক্ষকে বলা হয়েছিল আমাদের জবাব দিতে। আজকে আবার জাস্টিস অরিন্দম লোধের এজলাসে আজকের
এই কেসটা উঠেছিল। সরকারি তরফ থেকে দুটো জিনিস মূলত বলা হয়েছে। 18 তারিখেই পুলিশ এখানে তৃণমূল কংগ্রেসের নেতা শ্রী সুবল ভৌমিককে পারমিশন না দেওয়ার ব্যাপারটা জানিয়ে দিয়েছেন। এটা ঠিক পিটিশনে উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আগামী 4 নভেম্বর মানে দিওয়ালি অবধি কোনো ধরনের রাজনৈতিক শোভাযাত্রা, অ্যাসেম্বলি, প্রটেস্ট ওয়েস্ট ত্রিপুরার মধ্যে আমরা করতে দেব না। এর মূলত 3টা কারণ। শারদোৎসব সারা ত্রিপুরা রাজ্যবাসীর জন্য মুখ্য উৎসব। এবার কোভিডটা একটু কমে আসার দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার রেগুলেশন দেবে, কিন্তু সেভাবে শারদোৎসব উদযাপনের কোনো বাধা দিচ্ছে না। শারদোৎসবের জনসমাগম, আবার কোভিড থার্ড ওয়েভের একটা ভয়ও আছে। তৃতীয়ত, গত 2-3 সপ্তাহ ধরে নানা রাজনৈতিক কাণ্ডকর্ম যেটা হচ্ছে আমাদের এই রাজ্যে, তাতে নানা ধরনের অশুভ শক্তি মাথাচাড়া দিচ্ছে, এটা দেখা যাচ্ছে। আমরা শারদোৎসবের সময় রাজ্যবাসীর কোনো অমঙ্গল চাই না। এই রাজ্যের সাধারণ জনসাধারণের ওয়েলফেয়ারের কথা মনে রেখে 144 ধারা জারি করা হয়েছে। 21 তারিখ থেকে আগামী 4 নভেম্বর অবধি এই সময়ে আমরা ওয়েস্ট ত্রিপুরা, যেটা সদর পুলিশ সাব ডিভিশন বলা হয়, ইস্ট এবং ওয়েস্ট পিএসের জুরিসডিকশনের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 27 সেপ্টেম্বর ভারত বন্ধ সফল করার আহ্বানে বামপন্থী সংগঠনের ফের কনভেনশন করেন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। 27 সেপ্টেম্বর ভারত বন্ধ সফল করার আহ্বানে ত্রিপুরা আজ 5টি বামপন্থী সংগঠনের কনভেনশন অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সারা দেশের সাথে 27 সেপ্টেম্বর ভারত বন্ধের সমর্থন জানিয়েছে ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন। আগরতলায় এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ 4টি বাম শরিকের নেতৃত্বরা। এই কনভেনশন মূলত 27 সেপ্টেম্বর ভারত বন্ধের সমর্থনে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে কি করণীয় হবে কর্মীদের তার বিস্তারিত আলোচনা করেন নেতৃত্বরা। এবং আরো নতুন মানুষকে আপনাদের এই মঞ্চে সামিল করার চেষ্টা করুন। কোনো ব্যক্তিও যদি কোনো দলের সাথে যুক্ত না হন, কিন্তু আপনাদের তোলাই দাবিগুলি সমর্থন করেন, তাদের সেই সমর্থন দিতে আপত্তির কোনো কারণ নেই। জাতীয় স্তরীয় আন্দোলন, হয়তো এমন অনেক দল আছেন এর মধ্যে, তারা কোনো রাজ্যের সরকার চালান, কিন্তু সেখানে তারা যে ভূমিকা নেন এটা জনগণের স্বার্থের পরিপন্থী। সেখানে লড়াই অন্যরকম হবে, সে লড়াই চলছে। কিন্তু জাতীয় স্তরেও যদি তারা এই দাবির সমর্থনে কোনো ভূমিকা নেওয়ার চিন্তা করে চেষ্টা করে, আমরা বামপন্থীরা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নেব না। আমরা চাইব জাতীয় স্তরে একটা ব্যাপক গণভিত্তির গড়ে তুলে আরো বৃহত্তর সংগ্রাম যাতে তৈরি করা যায়। শুধু ঘোষণা দিলে চলবে না, একে বাস্তবের মাটিতে নামিয়ে আনবার জন্য যার যেখানে শক্তি আছে, প্ররোচনা সৃষ্টি না করে প্ররোচনার ফাঁদে পা না দিয়ে মানুষের কাছে গিয়ে মানুষকে বুঝিয়ে জয় করে আনতে হবে। এছাড়া কোনো বিকল্প নাই। সংযুক্ত কিষাণ মোর্চা বিস্তৃত আলোচনা হয়েছে। কেন আবার 27 সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক তাদের দিতে হলো? পরিষ্কার 10 মাস হয়ে গেল। স্বাধীনতার পর কৃষক আন্দোলন এই যে চেহারা নিয়েছে, এই আন্দোলন শুরুর আগে অপ্রত্যাশিত। আমরা বিভিন্ন সভা সমিতিতে বলতাম, আমাদের দেশের 100 জন মানুষের মধ্যে 71 জন গ্রামে বাস করেন।
গ্রামে যারা বাস করেন তাদেরকে যদি আমরা 100 ধরি, তাহলে তাদের 80 থেকে 90 ভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত। অন্নদাতা। কিন্তু ভারতবর্ষের কয়েকটা নির্দিষ্ট রাজ্যকে বাদ দিলে পর বিভিন্ন বড় বড় রাজ্যগুলিতে লোক সংখ্যা অনেক, কৃষকদের সংখ্যা বিরাট, তাদের শক্তিকে বাদ দিয়ে অনেক রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে জয় হাসিল করা, সরকার তৈরি করা সম্ভব না। কিন্তু সেই সরকারগুলো সরকারে বসতে পারলে পর এই কৃষকদের প্রতি সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে, কিন্তু আন্দোলন কৃষকদের সেভাবে করে তোলা যাচ্ছে না। সিংহ এখনো ঘুমিয়ে আছে। স্বাধীনতার সংগ্রামে যে ভূমিকা নিয়েছিল, কিন্তু স্বাধীনতার পর কি প্রত্যাশার উপর ভিত্তি করে তারা এরকম একটা অবস্থা নিচ্ছেন, তাকে জাগাতে না পারলে পর আমাদের দেশে এই যে শোষণ ভিত্তিক সমাজটা চলছে, শোষণ মুক্ত যে সমাজ তৈরি করার স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি, এটা স্বপ্ন থেকে যাবে, অধরা থেকে যাবে, তাকে বাস্তবায়িত করা যাবে না, এদের জানাতে হবে। আপনারা জানেন যে গত 10 মাস বা তার বেশি সময় ধরে স্বাধীনোত্তর ভারতবর্ষে এত দীর্ঘায়িত গণসংগ্রাম, জনগণের সংগ্রাম, যা সারা দেশ বা সারা পৃথিবীকে আন্দোলিত করেছে। এই আন্দোলনকে ভাঙার জন্য সরকার এহেন কোনো চক্রান্ত বাদ রাখেনি। পুলিশের নিপীড়ন, গুন্ডা দিয়ে আক্রমণ, তার বিরুদ্ধে অপবাদ, এবং এই যে দিল্লির বর্ডারে যেখানে এই ধর্নাগুলি হচ্ছে, সেখানে জল, কারেন্ট, অন্যান্য সমস্ত কিছু বিচ্ছিন্ন করে দেওয়া, কিন্তু কিছুতেই এই আন্দোলনকে ভাঙতে পারেনি, এই আন্দোলনকে কিছুতেই মোটেই দুর্বল করতে পারেনি। তাদের মনোবল আরো চাঙ্গা হয়েছে এবং ইতিমধ্যে 6 শতাধিক আন্দোলনকারী এই আন্দোলন করতে গিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে আজ প্রজ্ঞাভবনে বাণিজ্য সপ্তাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব। আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে আজ প্রজ্ঞাভবনে বাণিজ্য সপ্তাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব এবং শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সাধারণ উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রক, রাবার বোর্ড এবং রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরকে এই বাণিজ্য উৎসব অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আপনারা সবাই জানেন আমরা স্বাধীনতা লাভের 75তম বর্ষপূর্তির অনুষ্ঠান পালন করছি। সারা বছর ধরে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলিতে আজাদী কা অমৃত নামে এই মহোৎসবের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রকের দ্বারা আয়োজিত আজকের এই বাণিজ্য উৎসবে অংশগ্রহণ করে আমি নিজেকে গর্বিত অনুভব করছি। আমরা সবাই জানি ত্রিপুরা ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত একটি ছোট্ট রাজ্য, যার তিনদিকে রয়েছে বাংলাদেশ। স্বাধীনতা লাভের পূর্ববর্তী সময়ে এই বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল, যদিও পরবর্তী সময় তা ছিন্ন হয়ে যায় এবং বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাংলাদেশের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ ভৌগোলিক অবস্থানের জন্য ত্রিপুরাকে গেট ওয়ে টু দ্য সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ বা দক্ষিণ পূর্ব মহাদেশের প্রবেশদ্বার বলা হয়। এই ব্যবসা বাণিজ্যের পথটাকে আরো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গত মাসে খোয়াই থানাতে মামলার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আজ এনসিসি থানায় ডাকল পুলিশ। গত মাসে খোয়াই থানাতে মামলার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আজ এনসিসি থানায় ডাকল পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় টিএমসি নেতা কুণাল ঘোষ অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ তৎক্ষণাৎ আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, এবং ওনাকে দেখার জন্য প্রকাশ দাস ও সুবল ভৌমিক আছেন। আমরা বাস্তবিকই হতবাক। এই ধরনের অভিযোগ পরবর্তী সময়ে দেখলাম আমাদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ
এমপি দুলা সেন, মন্ত্রী পশ্চিমবাংলা ব্রাত্য বসু, প্রাক্তন এমপি একজন কুণাল ঘোষ, আমি আছি, প্রকাশবাবু আছে। আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে যে আমরা সরকারি কাজে বাধা দিয়েছি। তো সেটা একটা অভিযোগ আনার কারণে আমরা আজকে আমাদের ওয়াইপিএসে যাওয়ার কথা বলেছি। আমরা প্রস্তুত ছিলাম, আমরা বলেছি আমরা সরকারি যে ইনভেস্টিগেশন হবে তাতে সাহায্য করব। আমরা গোয়ায় যাওয়া প্রস্তুত ছিলাম, কিন্তু ওনারা বললেন যে না, আমরা এনসিসি থানাতেই আমরা আপনাদের এই ব্যাপারে ইনভেস্টিগেশন করার ব্যাপারে একটু সহযোগিতা চাই। আমরা আপনারা জানেন এই মামলা নিয়ে এই যে অভিযোগটা এফআইআরটা আমাদের বিরুদ্ধে হয়েছে, সেটা কোয়াশিং চেয়ে আমরা হাইকোর্টে গিয়েছি। হাইকোর্টে ওটা পেন্ডিং আছে এবং পরিষ্কার বলেছে কোনো ধরনের রিপোর্ট বা চার্জশিট যেন পুলিশের পক্ষ থেকে দেওয়া না হয়, ফাইনাল চার্জশিট বা রিপোর্ট। এবং সেখানে পরিষ্কারই বলেছে যারা ইনভেস্টিগেশন, ওরা এর মধ্যে ইনভেস্টিগেশন করছে, জানি না ওটা হাইকোর্টে আমরা এটা একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ। থানা কেস নাম্বার 77/21। এই কেসে আমি 6 আগস্টে আমরা 41-এতে নোটিশ পাঠিয়েছিলাম। নোটিশ সবাই পেয়েছে। আজকে 3 জন এখানে এসেছে, কুণাল ঘোষ, সুবল ভৌমিক এবং প্রকাশ ঘোষ। কেসটা কি ছিল? কেসটা বিগত 8 তারিখ, গত মাসে 8 তারিখ তারা খোয়াই থানা থেকে পুলিশের কাছে বাধা দিয়েছিল। তৃণমূল কংগ্রেসের 14 জন অ্যারেস্ট হয়েছিল, তাদের কোর্টে ফরওয়ার্ড করতে দেয়নি, বলছে আরও ওদেরকে থানা থেকে বেলে দিয়ে দেয়নি। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আপনারা মিথ্যে মামলা দিয়েছেন, সে বিষয়টা কি বলবেন? মিথ্যা মামলা, আমাদের তথ্য প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ আছে, এখন তো আন্ডার ইনভেস্টিগেশন চলছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও কি মামলা ছিল? হ্যাঁ, অভিষেক ব্যানার্জির নাম আছে, রাত্র বসুর নাম আছে, শ্রীমতী দুবছরের নাম আছে। ইতিমধ্যে অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের কোনো পরিকল্পনা রয়েছে কি? হ্যাঁ, ওনারা নিশ্চয় আমরা নোটিশ পাঠিয়েছি রেজিস্টার্ড পোস্টে। যতটুকু গতকাল অভিষেক ব্যানার্জি ত্রিপুরা রাজ্যে আসতে পারে, সেই বিষয়ে কি ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে কোনো পরিকল্পনা রয়েছে? অভিষেক ব্যানার্জিকে নোটিশ বা কোনো ধরনের নোটিশ পাঠানো হয়েছে? না, আমার সেটা জানা নেই, কবে উনি আসবেন কি না। আমি এদূর কনফার্ম বলতে পারি, আমি এই মাসের 6 তারিখে ওনার এগেস্টে রেজিস্টার্ড পোস্টে নোটিশ পাঠিয়েছি, ওনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে। দেখা গেল যে আজকে কুণাল ঘোষ অসুস্থ এবং তৃণমূল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার আগরতলা বাদারঘাট অল ইন্ডিয়া ডিওএফের ডাকে 27 সেপ্টেম্বর সারা ভারত কৃষক ধর্মঘটের সমর্থনে এক যুব বিক্ষোভ অনুষ্ঠিত হলো। মঙ্গলবার আগরতলা ভাদারঘাটে অল ইন্ডিয়া ডিওয়াই ও ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি কিষাণ সমন্বয় কমিটির ডাকা 27 সেপ্টেম্বর সারা ভারত কৃষক ধর্মঘটের সমর্থনে এক যুব বিক্ষোভ অনুষ্ঠিত করে। এই যুব বিক্ষোভে বক্তব্য রাখেন সংগঠনের অল ইন্ডিয়া কমিটির সাধারণ সম্পাদক প্রতিভা নায়েক। 3টি কৃষি বিলের বাতিলের দাবিতে সারা ভারতবর্ষে 27 সেপ্টেম্বর সাধারণ বন্ধের ডাক দিয়েছে বামপন্থী দল সহ ট্রেড ইউনিয়ন সহ মহিলা সংগঠন। রাজ্যের সর্বত্র শান্তিপূর্ণভাবে এই বন্ধ পালনের উদ্দেশ্যে আজ এই বিক্ষোভ। साथियों, आज 21 सितंबर पूरे देश भर में किसानों की जो ऐतिहासिक आंदोलन दिल्ली में चल रही है पिछले 10 महीनों से, लगभग 10 महीनों से, इस आंदोलन के समर्थन में ऑल इंडिया डेमोक्रेटिक यूथ ऑर्गेनाइजेशन के तरफ से हम लोग पूरे देश भर में आज युवा संगठन की तरफ से इसके समर्थन में प्रचार प्रोपागंडा करने जा रहे हैं। शुरुआत में ही मैं अभी प्रतिभा नायक AIDYO के जनरल सेक्रेटरी त्रिपुरा में यहाँ पर मैं इस संगठन की तरफ से तमाम युवाओं से मैं अपील करती हूँ कि आज के दिन प्रत्येक जगह पर, हर कोने में, देश की हर कोने में, हर जगह पर युवाओं को आगे आना है, आगे बढ़ना है और इस बंद के समर्थन में अपने आप को जाहिर करना है, अपना विरोध को प्रदर्शन करना है। आप लोग जानते हैं पिछले 10 महीनों से किसान लोग ऐतिहासिक रूप से जो आंदोलन खड़े किए हैं विभिन्न बॉर्डर पे दिल्ली में, आंदोलन पूरक है, क्योंकि आप लोग जानते हैं अभी प्राइवेट सेक्टर में जो कॉरपोरेट दुनिया है, कॉरपोरेट लोग हैं, उनका कल कारखाना इंडस्ट्रियलाइजेशन में जो होना चाहिए तो नहीं हुआ पूंजीवादी व्यवस्था में, तो इंडस्ट्रियल दुनिया में अभी जॉब नहीं है, मुनाफा नहीं कमा पा रहे हैं, इसलिए वो लोग किसानों की जो ज़मीन पर नज़र डाले हैं अभी।
किसान माने खेती करने वाले या कृषि क्षेत्र में जो रोजगार है, बहुत सारे रोजगार है। कोल्ड स्टोरेज है, उसमें रोजगार है। खेती में काम करने वाले मजदूर हैं और बहुत सारे जो अलग अलग जो मंडी है उसमें काम करने वाले लोग हैं। लाखों लोग इसमें जुड़े हुए हैं, करोड़ों लोग जुड़े हुए हैं। उस सेक्टर को दखल करने की माने नज़रिया से ये कॉरपोरेट दुनिया को सपोर्ट कर रहा है सरकार पूरी तरह से। और पिछले 10 महीना से जो लड़ाई आंदोलन चल रही है ऐतिहासिक है। विश्व भर में ऐसा आंदोलन 10 महीना से आंदोलन अड़े हुए हैं, उसमें नौजवान लोग साथ में है। AIDYO एक क्रांतिकारी युवा संगठन, इस युवा संगठन पूरी तरह से जी जान से इस आंदोलन के समर्थन में है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জলের দাবিতে পদ অবরোধে বসল প্রমিলারা। ঘটনা উদয়পুর কাকরাবন সড়কে খিলপাড়া ভাঙারপাড়া এলাকায়। জলের দাবিতে পদ অবরোধে বসল প্রমিলারা। ঘটনা মঙ্গলবার 10টায় উদয়পুর কাকরাবন সড়কে খিলপাড়া ভাঙারপাড় চুমনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় পাম্প অপারেটর বিল্লাল মিয়া খামখেলিপনায় দরুন দীর্ঘদিন ধরে উদয়পুর খিলপাড়া গ্রাম পঞ্চায়েতে ভাঙারপাড় এলাকায় পানীয় জলের সমস্যা চলছে। আর এ নিয়ে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর সহ স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় মঙ্গলবার ভাঙারপাড় চুমনি এলাকায় পদ অবরোধে বসে স্থানীয় প্রমিলা বাহিনী। এর ফলে রাস্তার দুধারে দেখা দেয় বিশাল যানজট। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রাক্তন পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক ধ্রুবনাথ, রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথ, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের SDO রাজেন্দ্র ত্রিপুরা সহ স্থানীয় খিলপাড়া পঞ্চায়েতের প্রধান সহ সদস্যগণ। প্রায় 40 মিনিট ধরে আলোচনার পর আগামী দিনে এলাকায় একটি নতুন পাম্প মেশিন বসানো হবে এবং যতদিন না সমস্যার সমাধান হয় ততদিন পর্যন্ত গাড়ি করে এলাকায় পানীয় জল দেওয়া হবে বলে মৌখিক প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ প্রত্যাহার করা হয়। এটা কোন জায়গা? কি পঞ্চায়েত? এটা কোন জায়গাতে আজকে অবরোধ করেছেন? এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি আমরা জল চাই। কোন আশ্বাসে উঠছে আজকের এই জলের সমস্যা আশ্বাস? আপনার উপরে সর্বোচ্চ দোষ কি বলবেন এই বিষয়ে? আমরা তো আমরা আলোচনা করে সমাধানের চেষ্টা কালকে আমার অফিসে গ্রামবাসীদের অভিযোগ নাকি অটল জল দ্বারা নাকি আসছে না সাধারণ মানুষের বাড়িতে, এই বিষয়ে আপনার কি বক্তব্য? না অলরেডি আমরা প্রধানে জিজ্ঞেস করেন, আমরা অলরেডি কানেকশন দেওয়া দিতাছি, অলরেডি বাড়ি বাড়ি কানেকশন দেওয়া চলছে। কানেকশন চলছে কিন্তু জল তো আসছে না। জলও আসছে, এটা এক সাইডে জল আসছে না, এটা কিছু কিছু অপারেটর বুঝছে কারণে অপারেটর মতো চালাচ্ছে না, সুইচ বাল্ব খোলাচ্ছে না, ইলেকট্রিকের কারণে একটু সুবিধা হচ্ছে। তার সাথে আমরা প্রধানও জানে, ব্যাপারটা প্রধান জানে, আমরা ওই প্রধান লগে আলোচনা কইরা ওই গতকালকে প্রধান আলোচনা করে এই সমাধানের চেষ্টা করছি। প্রধানরে আমিও কইছিলাম প্রধানরে যাতে অপারেটরে ওখান থেকে সরানো হয় বা ওখানে কিছু শাস্তিমূলক ব্যবস্থা করা হয়, এটা আমরা প্রধান লগে আলোচনা হয়ে গেছে গতকালকে। অপারেটরের কি নাম স্যার? এটা প্রধান কি নাম অপারেটর? বিল্লাল মিয়া স্যার। আপনার নাম? আপনার রাজেন্দ্র ত্রিপুরা, ডেজিগনেশন SDO। রিপোর্ট, খবর ত্রিপুরা। কৃষি দপ্তরের উদ্যোগে মোহনভোগ RD ব্লকের অন্তর্গত বানিয়াছড়া মহিলা ভিলেজের কনভেনশনের হাতে তুলে দিলেন 10 লক্ষ টাকা মূল্যের কৃষি সামগ্রী। কৃষি দপ্তরের উদ্যোগে মোহনভোগ RD ব্লকের অন্তর্গত বানিয়াছড়া মহিলা ভিলেজ ফেডারেশনের হাতে তুলে দেওয়া হয় 10 লক্ষ টাকার মূল্যের কৃষি সামগ্রী। রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত মোতাবেক পাম্প মেশিনের ব্যাংকের উদ্যোগে আজকে এই মহিলা ভিলেজ ফেডারেশনের হাতে তুলে দেওয়া হয় কৃষি সামগ্রীগুলি, যাতে রয়েছে পাওয়ার টিলার, পাম্প মেশিন, স্প্রে মেশিন সহ অন্যান্য নির্মাণের সামগ্রী। এদিনে কৃষি নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনভোগ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীবাস ভূমেক, ভাইস চেয়ারম্যান যতীন্দ্র দাস, জেলা কৃষি আধিকারিক দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা। এদিনে কৃষি সামগ্রী প্রদান সম্পর্কে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান যতীন্দ্র দাস বলেন, আজকে মোহনভোগ ব্লকের অন্তর্গত বানিয়াছড়া মহিলা ভিলেজ ফেডারেশনের আমরা তাদেরকে এগ্রিকালচার দপ্তর কর্তৃক তথা রাজ্য সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। আগে আমরা লক্ষ্য করতাম, দেখতাম যে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি দেওয়া হতো,
তো রাজ্য সরকার নতুন একটা স্কিম সেখানে চালু করেছেন, পাম্প মেশিনারি ব্যাংক। তো সেই পাম্প মেশিনারি ব্যাংক প্রায় 10 লক্ষ টাকার সেখানে সামগ্রী আজকে মহিলা ভিলেজ ফেডারেশনকে আমরা তুলে দিচ্ছি। বানিয়াছড়ার যে সমস্ত মহিলারা রয়েছেন, এর উদ্দেশ্য হচ্ছে ওই এলাকা কৃষিবহুল এলাকা, ওই এলাকার যারা কৃষক আছেন ওনাদের কাছে এই সমস্ত পাম্প মেশিনারি ব্যাংকগুলা আমাদের যা যা রয়েছে, ট্রাক্টর থেকে শুরু করে পাম্প সেট, তারপর উইটার মেশিন, স্পেয়ার মেশিন, এই সমস্ত যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেগুলো আগামী দিনে ওই এলাকার কৃষকরা তাদের কাছ থেকে হয়তো রেন্টের উপরে বা তাদের নিজস্ব যে সমস্ত জমি রয়েছে সেগুলা চাষবাস করবেন। রিপোর্ট খবর ত্রিপুরা। আবারও বনকুমারী বাজারে নিশু কুটুম্বের দল এক দোকান থেকে নিয়ে গেল লক্ষাধিক টাকার কাপড়। আবারও বনকুমারী বাজারের নিশু কুটুম্বের দল নিয়ে গেল লক্ষাধিক টাকার কাপড়। জানা গেছে গতকাল রাতে দোকানের মালিক সাগর মল্লিক 11:30 নাগাদ দোকান তালা দিয়ে বাড়িতে যায়। সকাল 7টায় এসে দেখে দোকানের দরজা ভাঙ্গা। ভেতরে গিয়ে দেখে কাপড় চোপড় এলোমেলো এবং অনেক কাপড় নেই। সঙ্গে সঙ্গে পূর্ব থানার পুলিশকে জানানো হয় এবং বাজার কমিটিকে জানায়। বনকুমারী বাজারের পাহারাদার 3 জন থাকা সত্ত্বেও কিভাবে রাস্তার সঙ্গে চুরি করে তাদের সন্দেহ পাহারাদারের সাথে যুক্ত আছে। এখন দেখার বাজার কমিটি ও পুলিশ কি করে। আমার নাম সাগর মল্লিক। কি হয়েছে তোমার দোকানে? আমার দোকানে রাত্রে চুরি হয়েছে দাদা। কত টাকার মাল আসতো মনে হয়? তো মালটা আসলো আপনার 7-8 লাখ টাকার মতন মাল ছিল। তারপর পূজার মাল একটা পেটে ঢুকছে, 40-45 হাজার টাকার মাল ঢুকছে খালি পূজার মালটা। আর মাল লাইট আচ্ছা, এখনো নাইট গার্ড থাকেনি? হ্যাঁ, নাইট গার্ড 3 জন 4 জন থাকে। কত টাকা মাসে দাও? আমি তো শুধু একা দিই না, আমার লগে আরো সবার যারা আছে দোকানদার। তুমি কত দাও? আমি তো মাসে মাসে 4 টাকা করে দিই। কিতা মনে হয় নাইট গার্ড থাকা অবস্থায় চুরি নিছে গা? কিতা মানে কিতা কইতাম না, আমি তো রাত্রে আসে দেখছি না। মানে নাইট গার্ডের যে তো ডিউটি রাত্রেবেলা পাহারা দিও না, নিশ্চয়ই ওরা আসিল। ওরা থাকাকালীন কেমনে জিনিসটা হয়। আর যদি এরা নাও থাকে, এরা ডিউটি ছাড়া কই গেছে, এরা কিতা করতেছিল? আমার দোকান দাদা একদম বাজারের মধ্যে, সাইডে ফাইডে না, যদি একটা কথা আসছিল যে সাইডে ফাইডে আসছিল, আমার একদম মধ্যে বাজারের দোকান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমাধীন মেলাগড় বাজারে বিভিন্ন সমস্যা নিয়ে মেলাগড় থানা পুলিশের নিকট ডেপুটেশন প্রদান করল বিজেপি। সোনামুড়া মহকুমাধীন মেলাগড় বাজারে বিভিন্ন সমস্যা নিয়ে মেলাগড় থানা পুলিশের নিকট ডেপুটেশন প্রদান করল বিজেপি। মেলাগড় বাজারের মধ্যে দিয়ে চলে গেছে সোনামুড়া থেকে আগরতলা মূল সড়কটি। তাই প্রতি সময়ে অফিস টাইমগুলিতে প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজটের, ফলে নানা সময়ে ভোগান্তির শিকার হয় সাধারণ পথ চলতি মানুষ থেকে দোকানিরা। তার উপর বর্তমানে চলছে মেলাগড় বাজারের রাস্তার পাশে ড্রেন নির্মাণের কাজ। সেক্ষেত্রে নির্মাণ সামগ্রী পড়ে থাকে রাস্তার পাশে, সেদিক থেকেও কিছুটা সমস্যায় পড়তে হয়। পাশাপাশি বাজারে ফুটপাতগুলিতে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে থাকে। এই সমস্ত বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে আজকে ডেপুটেশন। কেননা শারদোৎসব আসন্ন, আর শারদোৎসবের দিনগুলিতে যদি এভাবে বাজারে যানজট লেগে থাকে তাহলে সমস্যা ক্রমশই বৃদ্ধি পাবে। তাই এই সকল দিকগুলিতে বিচার বিশ্লেষণ করে প্রশাসনের তরফ থেকে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়ে আজকে ডেপুটেশন শেষে ডেপুটেশনকারীদের পক্ষ থেকে এক সদস্য বলেন, আসার উদ্দেশ্য আমাদের সার্বজনীন দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের সামনে রেখে মেলাগড় যে যানজট নিয়ে পুলিশের ভূমিকা সাধারণ মানুষের মনে এটা বিপরীত প্রতিক্রিয়া যাতে না হয় এবং এখানে যেই যানজটগুলি আছে সেই মেলাগড়ের যানজটটা যাতে পুলিশ সঠিকভাবে দায়িত্ব নিয়ে সেটা পালন করে এবং সেখানে যাতে গাড়ি বাজারের মধ্যে না থামায়, যে স্ট্যান্ডে থামানোর পর তারপর বাজার শেষে থামিয়ে তারা প্যাসেঞ্জার ওঠানামা করবে। এবং ফুটপাতগুলি যে ব্যবসায়ীরা দখল করে আছে, আমরা চেষ্টা করেছি, ব্যবসায়ী সমিতিকে নিয়েও আমরা চেষ্টা করেছি, এরপরেও কিছু ব্যবসায়ীরা সেই ফুটপাতে এনে তাদের মাল রেখে বাজারকে একটা যানজটে পরিণত করায়, সেইগুলি যাতে প্রশাসন দেখে এবং আমরা বাইকগুলি যেখানে সেখানে যাতে না থামায়। আমরা পৌরসভা থেকে সেখানে পৌরসভার সেট করে দিয়েছি, বাইকের সেট করে দিয়েছি, এই সেটগুলিতে যাতে নিয়ে তারা রাখে সেই নিয়ে আমাদের আজকের আলোচনা হয়েছে। রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে সিনিয়র খেলোয়াড়দের ফিটনেস ক্যাম্প।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে সিনিয়র খেলোয়াড়দের ফিটনেস ক্যাম্প। এবছর ত্রিপুরা ক্রিকেট ম্যাচ জিতা আর সেই লক্ষ্য নিয়ে শুরু হয়েছে যাত্রা। উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি কিশোর দাস সহ সিনিয়র ক্রিকেট টিমের নতুন কোচ। খেলোয়াড়দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। It was my decision to start from the beginning. That's why I've taken everyone. যতজন আছে আমি সবাই নিয়েছি। You understand Bengali or not? Then I'll speak in Hindi. That's fine, sir. Hindi you understand? Yeah. इस साल हमने एकदम पहले से स्टार्ट किया है, तो हम लोग नहीं चाहते थे कोई भी लेफ्ट आउट हो जाए, किसी को मौका ना मिले. That's why we gave chances to everyone. It's like 100% all the players are available in this time. We gave you opportunity, आपको परफॉर्मेंस करने का मौका भी हमने दिया है. कुछ अपॉर्चुनिटी मिला है आपको, अपॉर्चुनिटी उसका ठीक से यूटिलाइज करो. ग्राउंड में ही करना है. आप अंडर 16, अंडर 19 वुमेन सबको पूछ के देख लेना. जिन लोगों ने भी मुझे फ़ोन किया है सिलेक्शन के लिए, सब लोग टीम से बाहर. You can go and ask. Even the ministers also called me up. Doesn't matter. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই পৌর পরিষদের উদ্যোগে নতুন টাউন হলে PMAY এর অন্তর্গত বেনিফিশিয়ারিদের নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়। খোয়াই পৌর পরিষদের উদ্যোগে নতুন টাউন হলে PMAY এর অন্তর্গত বেনিফিশিয়ারিদের নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া সচিব অমিত রক্ষিত, খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পৌর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাশিস শর্মা, খোয়াই মহকুমা শাসক অসীম কুমার দাস। এদিন 330 জন বেনিফিশিয়ারির হাতে নতুন ঘর নির্মাণের ওয়ার্ক অর্ডার তুলে দেওয়া হয়। খোয়াই পৌর পরিষদে ঘর দেওয়ার ক্ষেত্রে রাজনীতিকরণ করা হতো। তৎকালীন শাসক দল তথা CPM এর সমর্থক হলে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়া যেত। কিন্তু আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী 2021 সালে 15 আগস্টে লালকেল্লা থেকে যে ঘোষণা করেছেন 2022 সালের মধ্যে শহর বলুন গ্রাম বলুন যাদের পাকা ঘর নেই, ভারতবর্ষের এমন একটা পরিবার থাকবে না যারা পাকা ঘরে। রিপোর্ট, খবর ত্রিপুরা। অবৈধভাবে বসা গবাদি পশুর হাট বন্ধ করে দিল প্রশাসন। ঘটনা সুনামুড়া মহকুমার দিন মেলাগড় ইন্দিরানগর এলাকায় অবৈধভাবে বসা গবাদি পশুর হাট বন্ধ করে দিল প্রশাসন। ঘটনা সুনামুড়া মহকুমার দিন মেলাগড় ইন্দিরানগর 4 নং ওয়ার্ড এলাকায়। জানা যায়, কোভিড পরিস্থিতিতে চলাকালীন সময় প্রশাসনের তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল গবাদি পশুর হাট। পরিস্থিতি কিছুটা শিথিল হতে আজ মঙ্গলবার মেলাগড় সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে বসে এই গবাদি পশুর হাট। প্রশাসনের অনুমতি ছাড়াই এই হাট বন্ধ করে দেয় মেলাগড় থানার পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠে গবাদি পশু বিক্রেতারা। তাদের দাবি, করোনা পরিস্থিতি শিথিল হয়েছে, বাজারও চলছে আগের মতোই, তাহলে গবাদি পশুর হাটকে কেন বন্ধ করে রাখা হয়েছে? গবাদি পশু বিক্রি করতে না পারলে তারা কিভাবে সংসার প্রতিপালন করবে? রিপোর্ট, খবর ত্রিপুরা। রাবার শিট কেনার নাম করে মালিকের রাবার চুরি করে পালাতে গিয়ে তারা খেয়ে গাড়ি সহ চুর দুর্ঘটনার শিকার ঘটনা বিলুনিয়াতে। রাবারের শিট কেনার নাম করে মালিকের অনুপস্থিতিতে রাবার চুরি করে পালাতে গিয়ে তারা খেয়ে গাড়ি সহ চুর দুর্ঘটনার শিকার। মঙ্গলবার সকাল 10টা নাগাদ মনাপাথার থেকে একটি মালবাহী জিতু গাড়ি TR08 B1837 নাম্বারের রাবার কেনার নাম করে বিলুনিয়া বরপাথরি হেতালিয়া এক উপজাতির রাবার চাষির বাড়িতে যায়। বাড়ির মালিক তখন পুকুরে স্নান করতে গিয়েছিলেন। বাড়িতে ছিল 6 বছরের শিশু সন্তান। সে বাবাকে ডাকতে লাগলো রাবার কেনার জন্য লোক এসেছে বলে। এরই মধ্যে বাড়িতে কেউ নাই দেখে উঠানে শুকাতে দেওয়া রাবার শিট এবং স্কেপ গাড়িতে তুলে চোরের দল পালানোর চেষ্টা করে। এরই মধ্যে বাড়ির মালিক এসে দেখে শুকাতে দেওয়া রাবার চুরি করে গাড়ি পালিয়ে যাচ্ছে। সাথে সাথে বাইক নিয়ে পিছনে দাওয়া করে রাস্তার বহুবার রাবারের মালিককে গাড়ি দিয়ে প্রাণে মারার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত গাড়িখানা বেপরোয়া গতি থাকতে বিলুনিয়া উত্তর ভারত চন্দ্রনগর রাস্তায় হোলি স্পিরিট স্কুলের কাছে আসতে ড্রাইভার রাস্তার বাঁক নিতে গিয়ে পাশের ড্রেনে পড়ে যায়। গাড়িতে থাকা 2 চোর এবং ড্রাইভার জঙ্গল দিয়ে থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময় রাবারের মালিক এবং এলাকার জনসাধারণ বিলুনিয়া থানা খবর দিলে পরে বিলুনিয়া থানার
গাড়িটিকে উদ্ধার করে থানাতে নিয়ে যায়। প্রতিনিয়ত বিলুনিয়াতে নিশিকুটুম্ব রাবার চুরি করে যাচ্ছে, প্রশাসন কোনো কুলকিনারা করতে পারছেন না এবং রাবার কেনার নাম করে প্রতিদিন বিভিন্ন গাড়ি বাড়ি বাড়ি গিয়ে চাষিদের ঠকিয়ে এবং চুরি করে নিয়ে যাচ্ছে। এইরূপ ঘটনা প্রতিদিনই ঘটে চলছে। এখন দেখার বিষয় প্রশাসন চুরির ঘটনা কতটুকু কুলকিনারা করতে পারেন। এ বিষয়ে প্রশাসনকে আরও সতর্কতা অবলম্বন ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি উঠেছে। মানে চুরি করে আনছে তারা আর বাড়িতে আনছে আজকে সকালবেলা সকাল 10টা দিকে। আচ্ছা, তারা কি রাবার কেনার জন্য গেছিল? তারা রাবার কেনার জন্য গেছিলাম। তারা কোন জায়গা থেকে গেছে? এটালিয়া থেকে কলোনি, এটালিয়া থেকে মনে কথা কলোনি। তারপর কতটুকু রাবার আনছে? কতটুকু এটা বাড়ি থেকে এটা উড়ানের থেকে আনছি স্যার। উড়ানের থেকে এটা আমার গণনা নাই, এটা তারা নিজস্ব লয়ে গেছে। এখানে মূল বিষয়টা একটু আগে আমরা বিলোনিয়া থানাতে একটা খবর পাই যে একটা গাড়ি নাকি হেতালিয়া থেকে রাবার নাকি চুরি করে নিয়ে এগুলো আমরা খবর পাইছি যে গাড়িটা আইসিনগর বিবিসিনগর এই জায়গাতে রাস্তার মধ্যে আটকে রয়েছে। এগুলো নিয়ে আমরা আইসি গাড়ি তারে পাইছি। রিপোর্ট খবর ত্রিপুরা। আজ অনুষ্ঠিত হয় সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের উত্তর কলমছড়া উপস্বাস্থ্য কেন্দ্রের মেগা স্বাস্থ্য শিবির। সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের উত্তর কলমছড়া উপস্বাস্থ্য কেন্দ্রে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় আজ সকাল 11টায়। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ রাজ্য জাতীয় স্বাস্থ্য মিশনের সহায়তা এবং উত্তর কলমছড়া গ্রাম পঞ্চায়েতের সার্বিক ব্যবস্থাপনায় শিবির অনুষ্ঠিত হয়। সেখানে দাঁতের স্ক্রিনিংও করা হয়। রোগীদের হাতে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় বিনামূল্যে। আয়োজকরা রাজ্যে বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচি গ্রহণ করে বলে জানিয়েছেন। কতজন ডাক্তারবাবু? আমরা এখানে এসেছি 14 জন। পরিষেবা কিরকম আছে তাদের এখানে মোটামুটি দেওয়ার মতো? পরিষেবা আমরা এখানে মেগা স্ক্রিনিং হচ্ছে, ক্যান্সার স্ক্রিনিং হচ্ছে, তারপর আমাদের এখানে দাঁত ফালানো হচ্ছে, রেস্টোরেশন ফিলিং হবে, স্কেলিং হবে, আর আমাদের ওষুধ বিতরণ করা হচ্ছে। এরকম আপনাদের যে ক্যাম্প, এটা কি সারা ত্রিপুরাতেই হবে? সারা ত্রিপুরাতেই হয়, প্রত্যেক বছরই হয়ে থাকে। গত বছরও আমরা করেছি, এই বছরও আমরা করব। বিভিন্ন জায়গায় হবে ত্রিপুরা, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টেই হয়। স্যার আপনার নাম? আমার নাম ডক্টর লোকরাজ ভৌমিক। আমি ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের ক্যাম্পের কনভেনার। রিপোর্ট খবর ত্রিপুরা। সড়ক নির্মাণের ফলে যানজটের শিকার ছাত্রছাত্রী থেকে শুরু করে গাড়ি চালকরা। ঘটনা বিশালগড় সিপাহীজলা অভয়ারণ্য মূল ফটকের সামনে। বিশালগড় সিপাহীজলা অভয়ারণ্য মূল ফটকের সামনে জাতীয় সড়ক দীর্ঘ ঘন্টার উপর জাতীয় সড়কে যানজটের ফলে মঙ্গলবার সকাল 10টা থেকে নাজেহাল চালক থেকে শুরু করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। যানজটের ফলে সময় মতো পরীক্ষা কেন্দ্রে বসতে পারেন না ছাত্রছাত্রীরা, এমনটাই অভিযোগ করেন যানজটে আটকে থাকা ছাত্রছাত্রী থেকে শুরু করে চালকরা। মঙ্গলবার সকাল 9টা থেকে অভয়ারণ্য মূল ফটকের সামনে জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষরা কোনো কিছু ফলকনামা না দিয়ে রাস্তার কাজ শুরু করেছে, যার ফলে যানজটের শিকার ছাত্রছাত্রী থেকে শুরু করে চালকরা। এমনটাই অভিযোগ করেছেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে গাড়ি চালকরা। আমি বিশালগড় ক্লাস 12 স্কুলের স্টুডেন্ট। তুমি এখানে কে লেগে দাঁড়া রইছো? এই তো বাড়িতে চড়িলাম থেকে উঠছিলাম গাড়িতে। তো আমি প্রায় 10টা 15 বাজে গাড়ি থেকে উঠছিলাম, বাট এখন প্রায় 11টার উপরে বেজে গেছে। জানি না কতক্ষণ লাগবে, আরও জাম এখনও কিচ্ছু হয়নি এখনও। তুমি বলতেছো এখানে গাড়ির প্রচন্ড জাম? প্রচন্ড। কতক্ষণ ধরে তুমি জামে আটকে আসলা? প্রায় 45 থেকে 50 মিনিট। এটা কোন জায়গাতে তুমি আটকেছো? আমি তো প্রায় নৌকাঘাটের ওইদিকে। নৌকাঘাট? তোমার নাম কিতা? আমার নাম সুশীল নামা। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 11-এ। রিপোর্ট খবর ত্রিপুরা। দীর্ঘদিনের দাবি সনদকে সামনে রেখে কাঞ্চনপুর দশদা দুর্গারাম স্কুলের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করেন আজ। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কাঞ্চনপুর থেকে 13 কিলোমিটার দূরত্ব দশদা, আর এই দশদা দুর্গারাম স্কুলটি অনেক পুরনো। স্কুলের মধ্যে যে বিল্ডিংটিতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন সেই বিল্ডিংটি আনুমানিক 60 থেকে 70 বছর আগেকার পুরনো বিল্ডিং। স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের নিরসনে আজ বেলা 11 ঘটিকায় 21শে সেপ্টেম্বর স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা দশদা কাঞ্চনপুর অর্থাৎ স্কুলের সামনে সড়ক অবরোধ করে বসে। দীর্ঘদিনে এই দাবি সনদকে সামনে রেখে আজ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা রাস্তায় নামে। এই দাবিগুলিকে লিখিত আকারে বেশ কয়েকবার মহকুমা শাসক সহ দপ্তরের নিকট প্রদান করলেও কোনো সফলতা আসেনি, যার ফলস্বরূপ
উল্লিখিত বিষয়বস্তু সাপেক্ষে আজ দশদা দুর্গারাম রিয়াংপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুলের সামনে স্কুলের নতুন বিল্ডিং, শিক্ষক শিক্ষিকা, স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, পঠন পাঠনের সুব্যবস্থা সহ একটি নতুন বিল্ডিং এর পাশাপাশি সমস্ত রকমের ব্যবস্থাপনাকে আদায়ের লক্ষ্যে নিয়ে তার সড়ক অবরোধ করে, এমনটাই জানা গিয়েছে অবরোধ স্থলে থাকা দ্বাদশ শ্রেণী পাঠরত ছাত্রছাত্রীর কাছ থেকে। অবরোধ আমাদের বিভিন্ন দাবি রয়েছে এর মধ্যে প্রথমত আমাদের অবরোধ কয়টার দিক থেকে শুরু করেছেন? আমরা 10টা থেকে শুরু করেছি। 10টা থেকে এখন অবধি কেউ আসেনি, এখন অবধি কোনো মিটিং হয়নি। আমাদের দাবি, ন্যায্য দাবি, এই দাবিকে মানতেই হবে। তাছাড়া আমরা এতদিন ধরে পড়ছি, যে কোনো সময় আমাদের যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারি। তাই আমরা চাই বিশেষত আমাদের বিল্ডিংটা যেন মেরামত করা হয়। আমাদের বিভিন্ন বিভাগ নেই, যেমন আমাদের পাশের স্কুলে দেখা যায় 7 নম্বর স্কুলে রয়েছে এডুকেশন বিভাগ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 12-এ পড়ি। আমাদের স্কুলের নাম দুর্গারাম রিয়াংপাড়া। আচ্ছা, তোমার নাম? আমার নাম বিপাশা বণিক। এখন অবধি কেউ কি আসেনি আপনাদের সাথে কথাবার্তা বলেনি? এখন অবধি কেউ আসেনি। প্রশাসনিক পক্ষ থেকে কেউ এসেছে? প্রশাসনিক পক্ষ থেকে এখনো কেউ আসেনি। স্কুলের এসএমসি কমিটির সাথে কথাবার্তা হয়েছে? এসএমসি কমিটির সাথে কথাবার্তা হয়েছে। তারা বলেছে যে তারা আমাদের সাথে আছে, আমরা আন্দোলন চালিয়ে যাই, তারা আমাদের সঙ্গ দেখবে। তাছাড়া আমাদের স্কুলের পক্ষ থেকে কতজন ছাত্রছাত্রী হবে আজকে এখানে জমায়েত? আজকে না হলেও 4-500 হয়ে যাবে। আমাদের বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।